এডুমেকে আপনাদের স্বাগতম। আমরা 10 তারিখে অনুষ্ঠিত পিডিবির সহকারী প্রকৌশলী যে রিটার্ন পার্টটা আছে সেটার সলিউশন নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এখানে একটা জিনিস যদি খেয়াল করেন যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কিছুটা চেঞ্জ আছে। চেঞ্জ কীরকম? আগে ছিল টেকনিক্যাল 60, নন টেক 40, কিন্তু এবার কিন্তু টেকনিক্যালের উপর গুরুত্ব বেড়ে গেছে, দেখা যাচ্ছে 70 মার্ক আসছে। তো এই জন্য এবার আবার প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে একটু ট্রিকি, যদিও কিছু জিনিস প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হয়েছে, কিন্তু কোয়েশ্চেনগুলো যথেষ্ট ট্রিকি মনে হয়েছে। তো আর দেরি না করে আমরা পিডিবির কোয়েশ্চেনটা সলভ শুরু করি। এখানে কি বলছে দেখেন, যে একটা ইঞ্জিন আছে যার পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 5 কিলোওয়াট, 1.5 লিটার ফুয়েল নেয় প্রতি ঘন্টায়, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে ফুয়েলের 0.84 এবং এলএইচভি দেওয়া আছে, লোয়ার হিটিং ভ্যালু দেওয়া আছে 43 মেগাজুল পার কেজি। আমাকে বলছে থার্মাল এফিসিয়েন্সি কত। থার্মাল এফিসিয়েন্সি বের করার আগে আমাদের কি কি জিনিস দেওয়া আছে সেটা আমরা একটু যদি লিখি। গিভেন পি আউট 5 কিলোওয়াট, 1.5 লিটার ফুয়েল হচ্ছে ফুয়েল কনজাম্পশন রেট। তাহলে আমরা যদি এটা হচ্ছে ভলিউমেট্রিক কনজাম্পশন, তাই না? 1.5 লিটার ফুয়েল পার আওয়ার। আমরা এটাকে চাইলে ম্যাস ফ্লো রেটেও নিয়ে যেতে পারি, এমএফ। তাহলে 1.5 লিটার, এবং আমাদের এখানে দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাকে তাহলে এভাবে লিখতে পারি, রো ইন্টু ভি প্রাইম। রো হচ্ছে 0.84, দ্যাট মিনস হচ্ছে 840 কেজি পার মিটার কিউব। 1.5 লিটার মিটার কিউবে নিয়ে যান, তার মানে এটা হবে কেজি পার আওয়ার। 840 ইন্টু 1.5 10 টু দি পাওয়ার -3, 1.26 কেজি পার আওয়ার। ওকে, এখন কি পরিমাণ হিট ইনপুট হয়েছে? হিট ইনপুট এটা হচ্ছে কিউ ইন ইজ ইকুয়াল টু হবে এম এফ ইন্টু কিউ অফ এলএইচভি। ঠিক আছে, তো এটা হচ্ছে 1.26 43 মেগাজুল। আমাদের যেহেতু এটা কিলোওয়াটে আছে, আমরা এটা 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে কিলোওয়াটে আছে, আমরা চাইলে এটাকে 3600 দিয়ে ভাগ করে সেকেন্ডে নিয়ে আসতে পারি। ঠিক আছে, 1.26 ইন্টু 43 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3600, 15.05 এরকম। আচ্ছা, আমাদের এটার আনসার চলে আসে 15.05 15.05 কিলোওয়াট। ঠিক আছে, কিলোওয়াট কেন কিভাবে আসলো দেখেন, মেগাজুল থেকে আমরা কিলোজুলে নিলাম। ঠিক আছে, মেগাজুল থেকে কিলোজুলে নিলাম, তারপর হচ্ছে আমরা 3600 দিয়ে ভাগ করে সেকেন্ডে নিলাম, মানে হচ্ছে কিলোজুল পার সেকেন্ড হুইচ ইজ কিলোওয়াট। তাহলে আমাদের এখানে থার্মাল এফিসিয়েন্সি, এটা থার্মাল is equal to power output by Q in 5 divided by 15.05, তাহলে আসবে 5 by 15.05, 33.22%, 33.22%। এটাই হচ্ছে আমার কি থার্মাল এফিসিয়েন্সি। থার্মাল এফিসিয়েন্সি। ওকে, আশা করি বুঝতে পারছেন। পরের ম্যাথটাতে যাই। এই ম্যাথটা অ্যাকচুয়ালি কমন ম্যাথ। এই ম্যাথটা একটু কমন ম্যাথ, জাস্ট একটা জিনিস একটু চেঞ্জ করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের এন্ট্রপি অফ দি ইউনিভার্স বলছে। তো ম্যাথটা দেখে অ্যাকচুয়ালি ঘাবড়ানোর কিছু নাই। এখানে স্যাচুরেটেড ওয়াটার ভ্যাপার থেকে আমি হচ্ছে 100 ডিগ্রি লিকুইডে কনডেনসেট করছি, মানে জিনিসটা এরকম আর কি।
আমার এখানে মনে করেন যে ছিল 100°C ভ্যাপার, এখানে হচ্ছে 100°C লিকুইড। ওকে, বলছে যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 25°C হয় এবং ল্যাটেন্ট হিট হচ্ছে 2250 কিলোজুল পার কেজি হয়, এখানে কিন্তু ল্যাটেন্ট হিট হচ্ছে কি বের হয়ে যাবে, তাই না? তো এখানে 100°C হচ্ছে লিকুইড হবে, এবং আমাদের যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 25°C আছে, এবং এই অ্যাম্বিয়েন্টে হচ্ছে আমার এই কনডেনসেশনের হিটটা ছেড়ে দিচ্ছে। হিটটা কোথায় ছেড়ে দিচ্ছে? 2250 কিলোজুল পার কেজি। টি সারাউন্ডিং কত? 25°C। তার মানে আমরা বলতে পারি সিস্টেম এন্ট্রপি হারাচ্ছে, সারাউন্ডিং এন্ট্রপি গ্রহণ করতেছে, এবং সিস্টেম প্লাস সারাউন্ডিং মিলেই কিন্তু আমার কি ইউনিভার্সের এন্ট্রপি। তাহলে আমরা বলতে পারি ডিএস অফ ইউনিভার্স, ডিএস অফ ইউনিভার্স equal to ds of system plus ds of surrounding। আচ্ছা, এখানে সিস্টেমের এন্ট্রপি কি হয়েছে? সিস্টেমের এন্ট্রপি ত্যাগ করা হয়েছে, এবং আমার এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট টেম্পারেচারে ল্যাটেন্ট হিট সিস্টেম ছেড়ে দিছে, তাই না? তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার এখানে কত? এখানে হবে 100°C। দ্যাট মিন্স এটা হবে 373। আচ্ছা, সিস্টেমের এন্ট্রপি কমবে, তো ml/T প্লাস সারাউন্ডিংয়ের কী হবে? সারাউন্ডিং তো এ পরিমাণ হিট পেয়ে গেছে, তাই না? ds অফ সারাউন্ডিং ইকুয়াল টু প্লাস dq/T। ওকে, প্লাস dq/T হুইচ ইজ প্লাস কিউ হচ্ছে কত? 2250 কিলোজুল পার কেজি। টেম্পারেচার হবে সারাউন্ডিংয়ের টেম্পারেচার টি সারাউন্ডিং, দ্যাট মিন্স 298 কেলভিন। ওকে, আচ্ছা, তো আমরা এখানে প্রথমে dq/T সারাউন্ডিংই লিখব, আর এটা হচ্ছে টি সিস্টেম। তাহলে এখানে কত? এম এর ভ্যালু কত? 1 কেজি, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 1। তাহলে মাইনাস 2250/373 প্লাস 2250/298, তাহলে এটা কত আসে? 1.52 কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেলভিন, সরি কিলোজুল পার কেলভিন হবে স্যার। কেজি হচ্ছে এখানে যেহেতু বসাই দিছি কিলোজুল, আচ্ছা ইউনিটটা ঠিক আছে না? কিলোজুল বাই কেলভিন, ঠিক আছে, হ্যাঁ ওকে। আমরা 2 নম্বর ম্যাথটা হয়ে গেল, আশা করি 2-এর 1 হইল। তারপরে হচ্ছে আমরা এখন 2-এর 2-এ যাব। এটা একটু ট্রিকি প্রশ্ন, আমি ক্রিটিক্যাল বলবো না, এটা হচ্ছে একটা ট্রিকি কোয়েশ্চেন করছে। বলছে যে ওয়াটারকে হিট করছি তোমার হচ্ছে 25 থেকে 65-তে, এবং অয়েল হচ্ছে 90-এ ঢুকে 50-এ বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অয়েল কাউন্টার ফ্লো, এবং এটা হচ্ছে ওয়াটার। অয়েল হচ্ছে 90-এ ঢুকে 50-এ বের হয়ে যাচ্ছে, ওয়াটার হচ্ছে 25-এ ঢুকে 65-তে বের হচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের এজ ইউজুয়াল ΔT1 এবং ΔT2 বের করি। ΔT1 হচ্ছে 90 মাইনাস 65 হুইচ ইজ 25°C। ΔT2 হচ্ছে 50 মাইনাস 25°C। আচ্ছা, যখন আমাদের ΔT1 ইকুয়াল টু ΔT2 যদি হয়, তাহলে আমাদের LMTD হবে বা লগারিদমিক মিন টেম্পারেচার হবে
যদিও আমরা এর ফর্মুলা জানি যে ডেল টি ওয়ান মাইনাস ডেল টি টু ডিভাইড বাই লন টি ওয়ান বাই ডেল টি টু, কিন্তু যখন আমার হচ্ছে ডেল টি ওয়ান এবং ডেল টি টু প্রায় সমানের দিকে চলে যাবে, তখন আমার এলএমটিডি হবে ডেল টি ওয়ান এবং ডেল টি টু দুইটার সমান। ঠিক আছে, তাহলে আমার এলএমটিডির ভ্যালুটা হবে কত? 25°C বা 25 কেলভিন। ওকে, এটাই হচ্ছে আনসার। অনেকে ইনফিনিটি করে আসছেন, ইনফিনিটি কোনো দিনই হবে না। ঠিক আছে, তারপরের ম্যাথটা দেখেন, 3 নম্বর ম্যাথ। এখানে বলছে একটা স্টিল পাইপ আছে যার ইনার ডায়ামিটার হচ্ছে 25 মিলিমিটার, 20 মিটার হচ্ছে লং, ওয়াটার ভিতরে আছে 10°C স্টিল পাইপ। ডায়ামিটার হচ্ছে 25 মিলিমিটার এবং 20 মিটার লং, এর মধ্যে দিয়ে ওয়াটার আছে এবং ফ্লো রেট হচ্ছে কত? 4.5 মিটার কিউব পার আওয়ার না? ফ্রিকশনাল ফ্যাক্টর এফ এর ভ্যালু কত? 0.0259। স্ট্যাটিক প্রেশার ইনলেটে, এটাকে আমি যদি 1 নম্বর পয়েন্ট দেই এবং এটাকে যদি আমি 2 নম্বর পয়েন্ট দেই, ইনলেটে P1 কত? 200 কিলোপ্যাসকেল। তাহলে P2 কত? এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমার প্রেশার, প্রথম কথা হচ্ছে লস হবে। কেন লস হবে? এখানে লসের রিজনটা কি? যেহেতু আমার ইনলেটের 1 এবং 2 এর মধ্যে কোনো হেড ডিফারেন্স নাই, মানে হচ্ছে জেড কোনো এলিভেশন হেড ডিফারেন্স নাই, এবং যেহেতু Q1 ইকুয়াল টু Q2, এখানে কোনো আলাদা করে কোনো চ্যানেল নাই, তাহলে শুধুমাত্র হেডটা কমতে পারে ফ্রিকশনাল লসের জন্য, তাই না? অন্য কোনো রিজন নাই। আবার বলি, এখানে যেহেতু স্ট্যাটিক প্রেশার দেওয়া আছে, স্ট্যাটিক প্রেশার লস হওয়ার দুইটা প্যারামিটার আছে, বার্নৌলি ইকুয়েশন থেকে আমরা জানি। আমরা একটু লিখলে আরও ভালো বুঝবেন। অ্যাপ্লাইং বার্নৌলিস ইকুয়েশন, ওয়ান এবং টুতে বার্নৌলি ইকুয়েশন অ্যাপ্লাই করে পাই, তাহলে P1 বাই গামা V1 স্কোয়ার বাই 2G, P2 বাই গামা V2 স্কোয়ার বাই 2G Z2 প্লাস HF। এখানে আমার Z1 ইকুয়াল টু Z2, Z1 ইকুয়াল টু Z2, এবং আমার যেহেতু V1 ইকুয়াল টু V2, কারণ কি? আমার এখানে এই সেকশনের এরিয়া এবং এই সেকশনের এরিয়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই, তো কন্টিনিউটি থেকে হচ্ছে আমার A1 ইকুয়াল টু A2 হওয়াতে V1 ইকুয়াল টু V2। ওকে, তাহলে আমার শুধুমাত্র কোন টার্মটা বাকি থাকে? P1 বাই গামা ইজ ইকুয়াল টু P2 বাই গামা প্লাস HF। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস একটু বলি, HFটা হচ্ছে আমাদের শুধুমাত্র ফ্রিকশনাল লস বা মেজর লস, তো এটার জন্য আমার সূত্র হচ্ছে F ইন্টু L বাই টি প্লাস ভি স্কোয়ার বাই 2G। ওকে, তো এখানে P1 আমাকে কি বের করতে বলছে? আমাকে বলছে যে আউটলেটে স্ট্যাটিক প্রেশার কত, দ্যাট মিন্স P2 ইকুয়াল টু কত? P2 সমান P1 মাইনাস গামা HF। P1 কত? 200 কিলো প্যাসকেল। আচ্ছা, ভিতর দিয়ে আমি কি চালাইছি? ওয়াটার 10°C। গামা, যেহেতু আমার এখানে আলাদা করে কোনো কিছু বলে দেওয়া নাই, তাই গামার ভ্যালু এখানে আমাকে কত হবে? রোজি 1000 ইন্টু 9.81। ঠিক আছে, তো এখানে আসবে 9810 নিউটন পার মিটার কিউব, 9810
HF এর ভ্যালু 0.0259, L বাই ডি 20 বাই ডি এর ভ্যালু কত 25 ইন্টু 10⁻³ ইন্টু বি স্কোয়ার বাই 2g, বি এর ভ্যালু কত? আচ্ছা, বি এর ভ্যালু এখানে আমি জানি না, বি এর ভ্যালু আমাকে বের করে নিতে হবে। বি কীভাবে বের করতে পারি? কিউ বাই এ, কিউর ভ্যালু কত দেওয়া ছিল? কিউর ভ্যালু পরে দেওয়া ছিল 4.5 মিটার কিউব পার আওয়ার। তাহলে 4.5কে আমরা মিটার কিউবে দেওয়া আছে, জাস্ট আওয়ার থেকে আমরা 3600 নিব সেকেন্ডে নেওয়ার জন্য, আর এটা হচ্ছে 25। তাহলে এখানে কত আসে? 4.5 ভাগ 3600 ইন্টু π/4 ইন্টু 25 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার, 2.55 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আচ্ছা, এই জিনিসটা আমি একটু কেটে আবার লিখি, এটা মনে হয় একটু হিবিজিবি হয়ে গেছে। দেখেন, 200 কিলো প্যাসকেল আমরা ইয়েতে নিয়ে আসলাম 9810 ইন্টু 0.0259 L বাই ডি ইন্টু বি স্কোয়ার বাই 2g 2 ইন্টু 9.81, 200 ইন্টু 10⁻³ মাইনাস 9810 ইন্টু 0.0259 ইন্টু 2.55 স্কোয়ার। তাহলে এখানে আসে 132 কিলো প্যাসকেলের মতো আসে, অ্যারাউন্ড আনসার 132.634 কিলো প্যাসকেল। ওকে, এটাই হচ্ছে আনসার। আমরা পরের ম্যাথে চলে যাই, সেন্ট্রিফিউগাল পাম্প। তো সিমিলিটিউডের ম্যাথ, এটা সিমিলিটিউডের ম্যাথ। সিমিলিটিউডের ম্যাথ এখানে সব কিছু অলমোস্ট দেওয়া আছে, একটু দেখি আমরা। 3500 আরপিএম, এটা হচ্ছে কিউ, এটা Q1, এটা হচ্ছে N1, এটা হচ্ছে H1, এটা হচ্ছে P1। বলছে যদি স্পিড রিডিউস করে 2900-তে নিয়ে আসি, দ্যাট মিনস N2, তাহলে ফ্লো রেট, হেড পাওয়ার ইত্যাদি কত হবে? তো এটা খুবই ইজি ম্যাথ, আপনারা জানেন যে কিউ ইজ প্রপোর্শনাল টু ND কিউব, এটা অলরেডি আপনারা জানেন। তারপর একটা জানেন কি, ND বাই √H ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আরেকটা জানেন কি, P প্রপোর্শনাল টু N³ D⁵। ঠিক আছে? তো এই তিনটা ফর্মুলাই এনাফ আমার ম্যাথ করার জন্য। এখানে দেখেন, আমি অ্যাকচুয়ালি প্রোটোটাইপ মডেলের ম্যাথ এটা না, হ্যাঁ, অনেকে মনে করতে পারে এটা প্রোটোটাইপ মডেলের ম্যাথ কিনা। এখানে জিনিসটা একটু ট্রিকি করছে কিভাবে, যে একটা সেন্ট্রিফুগাল পাম্পই আছে, ঠিক আছে, এবং একটা সেন্ট্রিফুগাল পাম্প থাকার কারণে এর ডায়ামিটার কিন্তু চেঞ্জ হবে না কোনো, ঠিক আছে। তাহলে D1 ইকুয়াল টু D2। তাহলে আমরা চলেন আগে হেড বের করে ফেলি। তাহলে N1 বাই √H1, N2 বাই √H2। তাহলে H2 ইকুয়াল টু হবে N1 N2, এটা হবে হোল স্কোয়ার, N2 বাই N1 হোল স্কোয়ার, 2900 বাই 3500 ইন্টু H1। H1 এর ভ্যালু কত? H1 এর ভ্যালু হচ্ছে 287 ফিট, 197 আসে, ঠিক আছে, 197.03 ফিট। তারপর Q2 বাই Q1 সমান N2 বাই N1। তাহলে Q2 সমান 2900 বাই কত যেন দেখলাম, 3500 ইন্টু Q1 এর ভ্যালু হচ্ছে 240 গ্যালন পার মিনিট। তাহলে 2900 বাই 3500 ইন্টু 240 গ্যালন পার মিনিট, 198.86,
198.86 গ্যালন পার মিনিট। এবার আমাদের শুধুমাত্র কি বাকি, পাওয়ার কীভাবে বের করা যায়, P2/P1 সমান N2/N1 হোল কিউব। তাহলে P2 সমান 2900/3500 হোল কিউব ইন্টু P1 কত, 35.5 হর্স পাওয়ার। ঠিক আছে, তাহলে 2900/3500 কিউব ইন্টু 35.5, 20.19 হর্স পাওয়ার, 20.19 হর্স পাওয়ার। তাহলে আমরা প্রথমে H2 পেয়ে গেলাম, Q2 পেয়ে গেলাম এবং P2 পেয়ে গেলাম। আমাদের এই তিনটা জিনিসই জানতে চাইছে। তো আমরা এবার পরের ম্যাথে চলে আসি। আচ্ছা, এই ম্যাথটা এটা হচ্ছে একটা প্রেশার ভেসেলের ম্যাথ। তো প্রেশার ভেসেলের ম্যাথ আপনারা অনেক করছেন, আমিও যখন মডেল টেস্ট নিচ্ছি অনেক দিছি। এখানে জাস্ট একটা ছোট্ট ট্রিক করে দিছে, সেটা হচ্ছে একটা জয়েন্ট এফিসিয়েন্সি দিয়ে দিছে। আরেকটা জিনিস করছে, সেটা হচ্ছে এখানে গজ প্রেশার দিয়ে দিছে। তো এটা দেখে অনেকে মনে করতেছিল যে এটা অ্যাবসোলিউটে নেওয়া লাগবে কিনা। অ্যাকচুয়ালি অ্যাবসোলিউটে নেওয়া লাগবে না, ঠিক আছে, এটা গজ দিয়ে করতে হবে। এবং এখানে যেহেতু রিবেট জয়েন্ট থাকার কারণে তার এফিসিয়েন্সি কিছুটা কমে যাবে। তাহলে এখানে যে সার্কামফারেন্সিয়াল স্ট্রেসটা ডেভেলপ করবে সেটা হবে PD/2T ইন্টু ইটা। এই ইটাই হচ্ছে আমার জয়েন্ট এফিসিয়েন্সি। যখন আমার রিবেটেড জয়েন্ট থাকে না তখন এই জয়েন্ট এফিসিয়েন্সি 100% হয়, এবং তখন ফর্মুলা হচ্ছে PD/2T হয়। ঠিক আছে, তাহলে এখানে ডি এর ভ্যালু 1.2 মিটার, প্রেশার 0.7 MPa মেগাপ্যাসকেল আর কি। টি আমরা বের করতে চাই, ইটার ভ্যালু দেওয়া আছে 75%, এবং আমাদের সরাসরি সিগমা না দিয়ে টেনসাইল স্ট্রেংথ দিয়ে দিছে এবং ফ্যাক্টর অফ সেফটি বলে দিছে, SU2 বলে দিছে 385, এবং ফ্যাক্টর অফ সেফটি এন এর ভ্যালু বলে দিছে, আমি এটাকে স্মল এন দিয়ে লিখলাম, এটা ইটা না কিন্তু, এটা হচ্ছে 5। তাহলে আমাদের সিগমাটাকে আমরা কি লিখতে পারি, SUT/N সমান হচ্ছে PD/2T ইটা। তাহলে টি এর ভ্যালু কত, 0.7 ইন্টু 1.2 বাই 2 ইন্টু 385/5 ইন্টু 0.75। এটা করলে কত আসে দেখি, 0.7 ইন্টু 1.2 বাই 0.7 ইন্টু 1.2, 2 ইন্টু 385/5 ইন্টু 0.75, এটা আসে 7.273 মিলিমিটার। ঠিক আছে, বাই অ্যারাউন্ড 7.3 মিলিমিটার। এবং এটাতে স্যাররা বুঝতে পারছে যে এখানে সিলি মিস্টেক হইতে পারে, তাই দেখেন এই ম্যাথটা 10 মার্ক দিয়ে দিছে। এই ম্যাথটা কিন্তু 5 মার্ক দিতে পারতো, এটা ইচ্ছা করে 10 মার্ক দিছে, কারণ এখানে সিলি মিস্টেক হওয়ার চান্স বেশি। ওকে, আচ্ছা, তারপরের ম্যাথে চলে আসি। এর পরের ম্যাথটা হচ্ছে আমাদের বলছে একটা শ্যাফট আছে 5 কিলোওয়াট 1500 RPM যায়, এবং এই শ্যাফটটা হচ্ছে একটা ফ্লাঞ্জের সাথে কানেক্টেড আছে 4টা বোল্ট দিয়ে, এবং বোল্টগুলো হচ্ছে 3 সেন্টিমিটার রেডিয়াসের। আচ্ছা, এই মনে করেন একটা শ্যাফট, ঠিক আছে, এবং এইখানে মনে করেন একটা ফ্লাঞ্জ জয়েন্ট আছে, এবং এখানে হচ্ছে বোল্টগুলো আছে, এবং ওই পাশে এটা দেখা যাচ্ছে না, এরকম 4টা বোল্ট আছে ধরেন। ঠিক আছে, 4টা বোল্ট আছে। আমরা যদি সার্কুলার ক্রস সেকশন নেই, হয়তো এখানে 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 পাওয়া যাবে। ঠিক আছে, বোল্টগুলো আছে। এখন বলছে যে প্রত্যেকটা বোল্ট 50 মেগাপ্যাসকেল পর্যন্ত শিয়ার স্ট্রেস নিতে পারে। তাহলে ডায়ামিটার বের করো যেন পাওয়ারটা সিকিউরলি ট্রান্সমিট হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার শ্যাফটটা যেহেতু রোটেটিং শ্যাফট এবং এর পাওয়ার দেওয়া আছে 5 কিলোওয়াটের,
তাহলে আমরা লিখতে পারি 5p is equal to t ওমেগা। এবং আমাদের অ্যাকচুয়ালি টার্গেট কি? আমাদের অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে আমাদের ডায়ামিটার বের করতে হবে। তো আমাদের ডি হচ্ছে আননোন, স্মলার ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার রেডিয়াস, এবং প্রতিটা হচ্ছে 50 মেগাপ্যাসকেল করে আমাদের শিয়ার স্ট্রেস নিতে পারে। আচ্ছা, নাম্বার অফ বোল্টস এন এর ভ্যালু হচ্ছে 4, টি কত? 5 কিলোওয়াট, আর এটা হচ্ছে 2π/60 ইন্টু 1500। 2π/60 ইন্টু 1500, 31.83 নিউটন মিটার। 31.83 নিউটন মিটার। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, আমার পার বোল্ট, আমি যদি একটা বোল্ট নিয়ে চিন্তা করি, একটা বোল্টের রেডিয়াস হচ্ছে আর, তার উপর অ্যাপ্লাইড ফোর্স যদি এফ হয়, ঠিক আছে, নাম্বার অফ বোল্টস হচ্ছে আমার 4, তাহলে পার বোল্টে আমার ফোর্স হচ্ছে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে, 4টা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমার ফোর্স পার বোল্ট, যেহেতু আমি একাধিক বোল্ট ইউজ করতেছি, তো আমার পুরো ফোর্সটা হচ্ছে 4টা বোল্টের মধ্যে শেয়ার হবে, F/4। আচ্ছা, এখন এই F/4 হচ্ছে এই বোল্টের মধ্যে যে টর্কের জন্য, মানে যেহেতু শ্যাফটটা হচ্ছে ঘুরতেছে, তাহলে এখানে যে টর্কটা ডেভেলপ করবে, সেই টর্কটা সমান আমরা লিখতে পারি F/4 ইন্টু আর, ঠিক আছে। টাউ ইজ ইকুয়াল টু F/4, এটা হচ্ছে ফর ইচ বোল্ট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আগে টি তো জানি, ফোর্স বের করে ফেলতে পারি। এফ এর ভ্যালু কত? 4t/r, 4 ইন্টু 31.83, 3 সেন্টিমিটার, 4 ইন্টু 31.83 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻², 4 ইন্টু 31.83, এটা হচ্ছে 4244 নিউটন, ঠিক আছে। এখন এটা যেহেতু শিয়ার স্ট্রেস ডেভেলপ করে, আমার শিয়ার এরিয়া হবে, এখানে শিয়ার এরিয়াটা কিন্তু আমাকে নিতে হবে। তো আমরা একটু দেখি শিয়ার এরিয়াটা কতটুকু হবে। যেহেতু এটা সার্কুলার ক্রস সেকশন, তাহলে আমার এরিয়া হবে π/4। আচ্ছা, আমি একটু এই ফ্লাঞ্জের রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার, আমার বোল্টেরটার ডায়ামিটার বের করতে হবে, ঠিক আছে। এবং এটা কিন্তু আমরা একটা বোল্টের জন্য, আমি চিত্রটা একটু ভুল আঁকছি, চিত্রটা আবার আঁকি, দেখেন। এ হচ্ছে বোল্ট, এ হচ্ছে সেন্টার, এই সেন্টার টু সেন্টার 3 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমার F/4 পার বোল্টের জন্য। তাহলে এটা হচ্ছে π/4d², সিগমার ভ্যালু 50 মেগাপ্যাসকেল, তাহলে π/4d², 4244/4 ইন্টু 50 মেগাপ্যাসকেল, ডি এর ভ্যালু आंसर डिवाइडेड बाय 5/4 root over आंसर, এটার आंसर अराउंड। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু ভুল করছি, ওটা একটু বলতে ভুল করছি, একটু খেয়াল করেন।
আমি অ্যাকচুয়ালি অ্যাপ বলছি একটা, কিন্তু লিখছি আরেক রকম। এখানে আমার যে ফোর্স তৈরি হবে, ইনডিউসড ফোর্স ইন ইচ বোল্ট, এটাকে আমি ধরছি হচ্ছে এফ, কিন্তু আমি লেখার সময় আবার ওটাকে 4 ভাগ করে দিছি, টোটাল ফোর্স হবে তাহলে 4F। ঠিক আছে, তা আমি এটা এটা হচ্ছে ধরলাম এফ সহজ করার জন্য। তাহলে এটা যখন ইচ বোল্ট লিখবো, এটার F/4 লেখার দরকার নাই, এটা আমি হচ্ছে এফই ধরবো, এটাকে আমি হচ্ছে 4 দিয়ে বেশি ভাগ করে ফেলছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি একটু সরি, এখানে একটু বলার ভুল হয়েছে। এটাকে আমরা এফে নিয়ে আসি। ওকে, এফে নিয়ে আসলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা করি, এবার আমরা ইচ ভোল্টের জন্য এফ পরিমাণ ফোর্স, তাহলে টোটাল টোটাল হচ্ছে আমার টর্ক তৈরি হবে কিভাবে, এন এফ আর, তাই না, এন এফ আর, আর হচ্ছে আমার ডিস্টেন্স ফ্রম দি সেন্টার, তাহলে 4 ইন্টু এটা হচ্ছে 31.83 এফ ইন্টু 0.03, তাহলে 31.83 4 ইন্টু 0.03 265.25 নিউটন, 25 নিউটন। আমরা এটা পুরোপুরি ভুল করে ফেলছি। আচ্ছা, তাহলে এখানে টাও হচ্ছে 50 ইন্টু 10⁶, ওকে, 265.25 বাই 50 ইন্টু 10⁶, আনসার ভাগ π/4 রুট ওভার আনসার। তাহলে এটা হচ্ছে 2.6 মিলিমিটারের মতো অ্যারাউন্ড আসে। তো এখানে আমরা ইচ বোল্ট যেটা, এই যে আমাদের এই বোল্টটা আমি একটু মার্কিং করি, এখানে হচ্ছে আমার ফোর্স হচ্ছে এফ, এবং যেহেতু আমার একই দিকে ঘুরতেছে, খেয়াল করেন কেন 4F এসে টর্কে, প্রতিটার জন্য এফ না, তো এটা হচ্ছে আমার টোটাল টর্ক, যখন আমি হিসাব করব তখন হচ্ছে 4টা ভোল্টের জন্য 4F। ঠিক আছে, তাহলে এটা হবে আলটিমেটলি 2.6 মিলিমিটার। পরে চলে আসি, আমাদের বলছে এটা ফ্রন্ট সেকশনাল যখন বলবে, তাহলে আমার কাটিং লাইনটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার কাটিং লাইন, আর হচ্ছে আমার ফ্রন্ট ভিউ আমি এখান থেকে দেখতে পারি, এটা হচ্ছে আমার ফ্রন্ট। তাহলে আমরা প্রথমে ফ্রন্ট ভিউটা এঁকে ফেলি। আমাকে কি টপ ভিউ আঁকতে বলছে? ফ্রন্ট সেকশন এবং ফ্রন্ট ভিউ আঁকতে বলছে, টপ ভিউ আঁকতে বলে নাই। আচ্ছা, তাহলে আমরা ফ্রন্ট ভিউটা আগে একটু দেখতে চাই, তাই না? এখানে একটা অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা কি আমি একটু বলি। এই যে অংশটা আছে না উপরের, আমরা ধরছি যে এই যে হোলটা যেটা, সেটা আমরা ধরতেছি একদম আমাদের বটম সারফেস পর্যন্ত গেছে। যদি বটম সারফেস পর্যন্ত না যাইতো, তাহলে ফ্রন্ট ভিউটা একটু আলাদা হইতো। আচ্ছা, আমরা প্রথমে বটম সারফেস পর্যন্ত ধরে যদি আঁকি, তাহলে কীরকম চেঞ্জ আসবে একটু দেখেন। এখানটার হিডেন লাইন হবে একদম নিচ পর্যন্ত, এবং এই পাশেরও হিডেন লাইন হবে একদম নিচ পর্যন্ত, মাঝখানের সেন্টার লাইন হবে এরকম। এবং আমাদের সেকশনাল ভিউটা কীরকম হবে, সেকশনাল ভিউটা খেয়াল করেন। রাফলি আঁকতেছি, সো একটু ভুলভ্রান্তি হইতে পারে। আমরা বলছি কি একদম পর্যন্ত হবে, তাহলে আমার এই অংশটুকু আর আসবে না, এখানে একটু চেঞ্জ আসবে। আচ্ছা,
ওকে, এইগুলো আমার মোটামুটি যখন হচ্ছে আমার এটা একদম আমি এক্সট্রুডেড আপ টু এক্সট্রুডেড কাট হচ্ছে আমাদের আপ টু কি বটম সারফেস পর্যন্ত। এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ফ্রন্ট সেকশনাল। এক্সট্রুডেড কাট আপ টু বটম সারফেস। আচ্ছা, আমরা একটু চিন্তা করি যে যদি এটা বটম সারফেস পর্যন্ত না হইতো তাহলে কি হইতো। বটম সারফেস পর্যন্ত যদি না হয় তাহলে আমরা প্রথমে এটার এই পাশটা আঁকি, কারণ এখানে অ্যাকচুয়ালি চিত্র দেখে ফুল আইডিয়া করা যাচ্ছে না। যদি দুইভাবে দিয়ে থাকেন তো খুবই ভালো, আর না দিলে অ্যাকচুয়ালি ধরে নিতে হবে যেটা বললাম যে এক্সট্রুডেড কাট আপ টু বটম সারফেস। তো যেহেতু এটি নিয়ে অনেকে প্রশ্ন করছেন, আমি দেখলাম যে এটা কি হবে, তো এটা একটু আমি চেষ্টা করি। যদি আপ টু দিস সারফেস যদি হয় তাহলে আমার ফ্রন্ট ভিউ হবে এতটুকু এবং ফ্রন্ট সেকশনালটা হবে, ফ্রন্ট সেকশনালটা একটু চেষ্টা করি দেখি কি হয়। আমাদের বটম লাইন দিয়ে যদি এতটুকু যায় তাহলে এটা আলাদা একটা জয়েন্টের মতো কাজ করবে, ঠিক আছে? এটা একটা আলাদা জয়েন্টের মতো কাজ করবে, যেহেতু এটা রিবেট জয়েন্টের মতো কাজ করবে, তাই না? রিবেট জয়েন্টের মতো কাজ করবে। তখন রিবেট জয়েন্টের মতো যদি কাজ করে, এটা হচ্ছে it will work as riveted joint। আমরা জানি রিবেটেড জয়েন্টে কিন্তু হ্যাচেড লাইন হয় না, তাই না? সেকশনাল ভিউতে কিন্তু রিবেট লাইনে হ্যাচেড লাইন হয় না। এটা হচ্ছে আমার একটা জাস্ট অ্যাজাম্পশন আর কি, যে যদি এটা একদম হরিজন্টাল হচ্ছে ইয়ে না হয়, থ্রো হোল না হয়, তাহলে কি হবে? তাহলে এতটুকু পর্যন্ত আসবে এবং এখানে জাস্ট হচ্ছে সিম্পলি আমরা এতটুকু পর্যন্ত হিডেন দেখাবো, এরকম আসবে, ঠিক আছে? যদি রিবেট জয়েন্ট হয় তাহলে কিন্তু এই উপরে আর অংশ এই দুই পাশে হচ্ছে আমার হ্যাচেড লাইন আসবে না, এবং এটা যেহেতু রিবেট জয়েন্ট তাই হচ্ছে মানে আপ টু দিস সারফেস, এটা হচ্ছে হোল আপ টু দিস সারফেস। আমি একটু লিখে দিই, আপ টু দিস সারফেস এরকম হইতে পারে হয়তোবা। এখন জানি না, এত ক্রিটিক্যাল প্রশ্ন করে নাই হয়তোবা এটাই করছে আমার কাছে মনে হচ্ছে। তাও আপনারা যদি কোনো ভিন্ন আনসার থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? এবং কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আরেকটা জিনিস আমি একটু শেষ করার আগে বলবো, আমাদের এডুমার্কের নিউ কোর্স আসতেছে। তো নিউ কোর্স কীরকম হবে, এখানে প্রচুর পরিমাণ পরীক্ষা থাকবে। তো সব জানার জন্য আমাদের ফেসবুক চ্যানেলে, ফেসবুক যে পেজ আছে, টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। এডুমেকের পক্ষ থেকে আবারও ধন্যবাদ।